আমরা লেকচার শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, এই স্লাইড পর্যন্ত পড়েছিলাম। ইপিটেক্সিয়াল গ্রোথকে কোন কোন ফ্যাক্টর প্রিভেন্ট করে? তিনটা ফ্যাক্টর প্রিভেন্ট করে। যদি অ্যাবজর্বড ম্যাটেরিয়াল থাকে, যদি হায়ার গ্রোথ রেট হয়, হায়ার কারেন্ট ডেন্সিটি হয়। হায়ার কারেন্ট ডেন্সিটি আর হায়ার গ্রোথ রেট কোরিলেটেড, একটা হলে আর একটা হবেই। সেই ক্ষেত্রে অ্যাবজর্বড, সেক্ষেত্রে ইপিটেক্সিয়াল গ্রোথ বাধাগ্রস্ত হয়। আজকে আমাদের লেকচারের শুরুটা হবে ওয়েটিং এজেন্টস দিয়ে। আমার কথা শোনা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করো। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আজকে আমরা ওয়েটিং এজেন্টস পড়বো। ওয়েটিং এজেন্টস দিয়ে শুরু করব। ওয়েটিং এজেন্টস এর আরেকটা নাম হচ্ছে সারফ্যাক্টেন্টস। সারফ্যাক্টেন্টসটা কি জিনিস? সারফ্যাক্টেন্টসটা হচ্ছে আমরা 8 ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়েছিলাম বাতের ভিতরে। তার ভিতরে এক ধরনের ইনগ্রেডিয়েন্ট এরকম ছিল যে টু ফ্যাসিলিটেট ডিসসলিউশন অফ অ্যানোড বলা হয়েছিল, যে অ্যানোডের গায়ে অক্সিজেন বাল্ব জমা হয়, ফলে ওটা প্যাসিভেট হয়ে যায়। তখন অ্যানোড আর ঠিকমতো ডিসসলিউশন হতে পারে না, সলিউশন আসতে পারে না। সলিউশনে যদি না আসতে পারে, আমার বাতের ভিতরে ওই অ্যানোডের যে কনসেন্ট্রেশন, অ্যানোড মানে ডিপোজিটিং মেটালের যে কনসেন্ট্রেশন, সেটা কমে যেতে থাকে। সেটা যাতে কমে না যায়, সেজন্য আমরা এমন কিছু রিয়েজেন্ট দেই যেটা অ্যানোডের গায়ের থেকে অক্সিজেন বাবলটাকে সরিয়ে দেয় এবং অ্যানোড একটা রেগুলার রেটে, ইউজুয়াল একটা রেটে, কনস্ট্যান্ট একটা রেটে সবসময় ডিজলভ হয়ে বাতের ভিতরে চলে আসে। ঠিক তেমনি ক্যাথোডের ভিতরে আমাদের কি হয়? ক্যাথোডের ভিতরে যে এটা হচ্ছে ক্যাথোড। এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের ভিতরে আমার এখানে যেহেতু অ্যাকোয়াস সলিউশন আছে, অ্যাকোয়াস সলিউশন মানে ওয়াটার আছে, ওয়াটার থেকে হাইড্রোজেন আয়ন চলে আসে, হাইড্রোজেন আয়ন চলে আসে H প্লাস। এই H প্লাস যেহেতু, সমস্ত প্লাস আয়ন চলে যাবে ক্যাথোডের দিকে। যেমনি মেটালটাও কপার প্লাস চলে যায় এদিকে, তেমনি H প্লাস যাবে ক্যাথোডের গায়ে। ক্যাথোডের গায়ে যে হাইড্রোজেন প্লাস ইলেকট্রন নিয়ে কি হয়ে যায়, এরকম হাইড্রোজেন বাবেল হয়ে যায়। মানে হাইড্রোজেন প্লাস প্লাস ইলেকট্রন নিয়ে H হয়, আর দুইটা H মিলে H2 হয়। H যোগ H হচ্ছে H2। সো এই একটা বাবেল, এটা ও না, অক্সিজেন না, বাবেল বলছি। কার বাবেল? হাইড্রোজেনের বাবেল। এই হাইড্রোজেনের বাবেল, ডিপেন্ডিং অন দ্য মেটাল অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সলিউশন, এই হাইড্রোজেন বাবেল কি হবে? বাবেলের টেন্ডেন্সি উপরের দিকে যাওয়া। কিন্তু মেটালটা কি আছে এবং সলিউশনটা কি আছে তার উপর ডিপেন্ড করে এই বাবেলটা সব ক্ষেত্রে একই রেটে উপরের দিকে যাবে না। কিছু কিছু ক্ষেত্রে এটা এটা যেহেতু একটা গ্যাস, টেন্ডেন্সি উপরের দিকে যাওয়া, কিন্তু সহজে যায় না। কিছু কিছু ক্ষেত্রে সহজে যায় না। এমন হতে থাকে যে এর গায়ে আবার একটা বাবেল জমা হয়, এখানে আবার একটা বাবেল জমা হয়, তারপরে এখানে আবার একটা বাবেল জমা হয়। তারপরেও যত বেশি বাবেল জমা হচ্ছে তত কি হচ্ছে, তার উপরে যাওয়ার সবগুলো বাবেলের টেন্ডেন্সি উপরের দিকে। একটা বাবেল যখন ছিল তখন এর টেন্ডেন্সি উপরের দিকে, ধরে নিলাম একটা এফ ফোর্স ছিল, এফ ফোর্স। যখন দুটো বাবেল হলো, তিনটে বাবেল হলো, তখন উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি 3 গুণ হয়ে গেল, 3F। স্টিল এখানে যে অ্যাডভান্সটা আছে সেটা শক্তিশালী, এখনো যেতে পারছে না। তাহলে কি হচ্ছে, আরো বাবেল জমা হচ্ছে। যত বাবেল এখানে জমা হচ্ছে তত কি হচ্ছে, এর উপরের দিকে ফোর্স বেড়ে যাচ্ছে। নিলাম যে 5F, এটা 3F এর জায়গায় যখন 5F আসবে ঊর্ধ্বমুখী বল, তখন এই বাবেলটা একসঙ্গে বড় একটা বাবেল উপরের দিকে চলে যাবে। তাহলে যতক্ষণ না 5F না আসছে, দ্যাট ইজ 5টা বাবেল জমা না হচ্ছে, আমি আরবিটারির এক্সাম্পল দিচ্ছি বোঝার সুবিধার জন্য। যতক্ষণ না 5টা বাবেল জমা না হচ্ছে ততক্ষণ এটা এই 5টা বাবেল একসঙ্গে এখান থেকে ভেঙে উপরে যাচ্ছে না। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা, প্রথম একটা অসুবিধা হচ্ছে যে এই জায়গাটায় অন্যান্য, এই জায়গায় বাবেল নেই, যে জায়গায় বাবেল নেই সেই জায়গায় কনস্ট্যান্টলি কি হয়ে যাচ্ছে, মেটাল জমা হচ্ছে। এই জায়গায় বাবেল নেই, মেটাল জমা হচ্ছে। এই জায়গায় বাবেল নেই, মেটাল জমা হচ্ছে। আর এই জায়গায় 5টা বাবেল জমা হতে ধরো
5 মিলি সেকেন্ড সময় লাগলো। তাহলে এই 5 মিলি সেকেন্ড এই জায়গায় মেটাল জমা হলো না, কিন্তু তার পাশে আবার মেটাল জমা হয়েছে, এই জায়গায় মেটাল জমা হয়েছে। তাহলে 5 মিলি সেকেন্ড যে এখানে মেটাল জমা হলো না, কোটিং পড়লো না, এরপরে বাবেলটা হঠাৎ করে 5টা একসঙ্গে উঠে যাওয়া মানে হঠাৎ করে বড় একটা গ্যাসের এখানে এক্সপ্লোশনের মতো হবে। হ্যাঁ, বড় একটা গ্যাসের এক্সপ্লোশনের মতো হবে। তো ফার্স্ট প্রবলেম যেটা হচ্ছে যে 5টা বাবেল যতক্ষণ এখানে থাকলো এই জায়গাটা ডিপোজিশন হলো না, পরবর্তীতে আমরা যখন যে দেখবো এই সারফেসটা কোটিং করার পরে সারফেসটা যখন তুলে আনবো, তখন আমরা দেখবো কি যে এই সারফেসটা এই যেখানে বাবেল জমেছিল বেশি সময় ধরে এই জায়গাটা ছিদ্রের মতো রয়ে গেছে। কোটিং হয়েছে, কোটিং হয়েছে ঠিক আছে, কিন্তু ওই যে জায়গাটায় বাবেল বেশি সময় জমে থাকবে এখানে ছিদ্রের মতো থাকবে। সেরকম জায়গায় জায়গায় কিছু কিছু ছিদ্রের মতো থাকবে, যেটাকে যেটাকে আমরা পিটিং বলতে পারি। পিটিং এর ডেফিনেশনটা মনে আছে যে ছোট ছিদ্র যার ডেপথ বড় দ্যান দ্য ডায়ামিটার, সারফেস ডায়ামিটার। এই জায়গায় জায়গায় আমরা এরকম ছিদ্রের মতো দেখতে পাবো, জায়গায় জায়গায় আমরা ছিদ্রের মতো দেখতে পারবো। যদি এই বাবেলটা অনেকক্ষণ স্থায়ী হয় তাহলে আমরা এরকম দেখতে পাবো। প্রথমত যে প্রবলেমটা যে সেটা হচ্ছে কি যে তোমার এই এই জায়গাতে কিছু পিট, আমরা বলি পিট তৈরি হচ্ছে, সারফেসটা স্মুথ হচ্ছে না, কিছু পিটিং তৈরি হচ্ছে। পিটিং এর উপরে যে মেটালটা আছে সেই মেটালটার অ্যাডভান্স অত ভালো হবে না, উঠে যেতে পারে, কারণ এখানে কিছু পিট তৈরি হয়ে গেছে। এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম কি, কিছু কিছু বাত আছে সেখানে শুধু হাইড্রোজেন না, হাইড্রোজেনের সাথে বাতের আর কি কি আছে তার উপরে ডিপেন্ড করে এই হাইড্রোজেনের সাথে আরো আরো অন্যান্য গ্যাস আসতে পারে। সেই ধরনের গ্যাস যদি হাইড্রোজেনের মতো এরকম রোল প্লে করে, দ্যাট ইজ, এবং ওই গ্যাসটা যদি ঝাঁঝালো হয়, তাহলে হবে কি এই 5টা বা 7টা বাবেল, ঝাঁঝালো গ্যাসের বাবেল একসঙ্গে যখন বেরিয়ে এখানে এক্সপ্লোশনের মতো হবে, তখন সারাউন্ডিংসে যে সমস্ত ওয়ার্কার আছে সারাউন্ডিংসে, তাদের জন্য হঠাৎ করে অনেক বাবেল, বিষাক্ত বাবেল, ইরিটেটিং বাবেল বেরিয়ে আসার কারণে তাদের জন্য একটা হেলথ হ্যাজার্ডাস বা আই ইরিটেটিং এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো চলে আসবে। তা আমরা এটা চাই না। চাই না যখন, তখন আমাকে কি করতে হয়, আমাকে কিছু একটা অ্যাড করতে হয়। যদি না চাই, সেই অ্যাডটাকে বলা হয় সারফ্যাক্ট্যান্ট। এটাকে বলা হয় সারফ্যাক্ট্যান্ট বা ওয়েট সারফ্যাক্ট্যান্ট। এটাকে আর একটা নাম দেওয়া হয়। এটা দিলে হয় কি, এই যে বাবেলটা যেই তৈরি হবে, একটা বাবেল যেই তৈরি হবে এখানে, সেই একটা বাবেলকে সে বের করে নিয়ে আসবে সারফ্যাক্ট্যান্ট দিলে। ফলে কি হবে, দুটো সুবিধা। একটা হচ্ছে এই পিটগুলো আর হলো না, সেই জন্য এটার আর একটা নাম হচ্ছে এন্টিপিটও বলা হয়। পিট হতে দেয় না, এন্টিপিটও বলা হয় আরেকটার নাম। আর তার প্রথম সুবিধা হচ্ছে যে আমাদের এখানে কোনো পিট হবে না। সেকেন্ড সুবিধা কি, একসঙ্গে ঝাঁঝালো 5-7টা বাবেল বেরিয়ে ওয়ার্কারদের জন্য একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করবে না। রেগুলার হইতে একটা একটা করে বেরোচ্ছে, মানে একটু একটু করে ঝাঁঝালো গ্যাস এখান থেকে বেরোচ্ছে, তাতে তেমন অসুবিধা হবে না হঠাৎ করে একসঙ্গে অনেক বেরোনোর থেকে। এইটাই হচ্ছে এখানে বলা হচ্ছে ওয়েটিং এজেন্টস কি ইউজড ইন, সরি এটা used in bright nickel plating to promote disintegration of hydrogen bubbles. Hydrogen bubble কে ভেঙে দেওয়ার জন্য একটা cathode surface. If these bubbles are allowed to adhere to the cathode until they grew large enough to detach of their own accord, যদি মানে আমরা যদি ভেঙে না দিতাম তাহলে কি হতো, সে আস্তে আস্তে বড় হতে থাকতো, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, 5টা 7টা একসঙ্গে জমা হতো, তারপরে নিজে নিজেই সেটা ভেঙে যেত। হ্যাঁ, দে উড প্রিভেন্ট প্লেটিং অ্যাট দ্য সাইড অফ দ্য বাবেল। এবং এইটাকে যদি আমরা অ্যালাউ করতাম, তাহলে ওই জায়গাটাতে তোমার কি হতো, প্লেটিংকে প্রিভেন্ট হতো না। অ্যান্ড পিটিং উড রেজাল্ট, তখন সেখানে পিটিং তৈরি হতো। এবং এইটা দিলে আর হবে না। দাস দিস অ্যাডিসিভস আর ইউজুয়ালি মার্কড অ্যাজ অ্যান্টিপিটস, এবং এই জন্য এগুলোকে অ্যান্টিপিটও বলা হয়। এবং ওই যে পরে বললাম যে ঝাঁঝালো গন্ধযুক্ত হতে পারে, সেটা হচ্ছে স্পেসিফিক কিছু জায়গায়, যেমন টিন কোটিং করতে যে আমাদের যে বাতটা নিতে হয় সেটা হাইলি অ্যালকালাইন হয়, হাইলি অ্যালকালাইন হয়। সেই হাইলি অ্যালকালাইন হওয়ার কারণে এখানে অনেক ক্যাথোডের গায়ে অনেক বাবেল জমা হয় যদি আমরা ওইটা না দেই। এবং সেই জন্য তার সিসি মানে ক্যাথোড কারেন্ট এফিসিয়েন্সি, ক্যাথোড কারেন্ট এফিসিয়েন্সি অনেক কমে যায়। বাবেল জমা হচ্ছে তার মানে সেখানে কোটিং জমা হতে দিচ্ছে না, টিন জমা হতে দিচ্ছেন না। গ্যাস এভলিউশন অ্যাট দ্য ইলেকট্রোড প্রডিউসেস এ স্প্রে কন্টেইনিং কস্টিক অ্যালকালি, এবং
যে একসঙ্গে অনেক বাবেল জমা হয়ে যখন তারা বেরিয়ে আসে একটা গ্যাস ট্রিমেন্ডাস একটা গ্যাস ইভলিউশন হয় এবং সেটার একটা কস্টিক অ্যালকালি গ্যাস কন্টেইনিং কস্টিক অ্যালকালি দে স্প্রেজ ইরিটেটিং টু দ্য ওয়ার্কারদের কাছে সেটা ইরিটেটিং একটা অবস্থার মতো তৈরি হয়। ডাজ ইন স্টেইনলেস বাথ সেই জন্য টিনের বাতে করা হয় কি ওয়েটিং এজেন্টস দেওয়া হয়, ওয়েটিং এজেন্টস বা সারফ্যাক্টেন্টস দেওয়া হয় আর ইউজড হুইচ পারমিট মোর অর্ডারলি রিলিজ অফ গ্যাসেস। মানে গ্যাস হবেই কিন্তু একসঙ্গে পাঁচটা না বেরিয়ে যে আমরা চাচ্ছি একটা বেরোক তারপরে আরেকটা বেরোক তারপরে আরেকটা বেরোক, ফলে ইরিটেটিং সিভিয়ারিটিটা কমে যাচ্ছে এই। আর অ্যাট দ্য সেম টাইম কোনো পিটিং হচ্ছে না, তো এটার নাম ওয়েটিং এজেন্টস আর সারফ্যাক্টেন্টস অথবা এনটিপিটা বলা হয়। নেক্সট ইজ থ্রোয়িং পাওয়ার। থ্রোয়িং পাওয়ারটা হচ্ছে মেটাল ডিপোজিশন প্রোফাইল অন ক্যাথোড। ক্যাথোডের উপরে যে মেটাল ডিপোজিশন হয় তার যে প্রোফাইলটা জিওমেট্রিটা কেমন সেটা হচ্ছে থ্রোয়িং পাওয়ার। যেমন আমি ক্যাথোড ধরলাম যে এই একটা ক্যাথোড সারফেস, এই একটা ক্যাথোড সারফেস, এরপরে যে কোটিংটা জমা হলো সেই কোটিংটা যদি ইররেগুলার হয়ে যায়, দ্যাট ইজ কোটিংটা কোটিং এর কোটিং এর প্রোফাইলটা যদি এরকম হয় যে এই জায়গায় কম জমেছে এই জায়গায় বেশি জমেছে, তাহলে এই যে জিওমেট্রিটা এই জিওমেট্রিটাকে বলা হয় থ্রোয়িং পাওয়ার, মেটাল ডিপোজিশন প্রোফাইল অন ক্যাথোড। থ্রোয়িং পাওয়ার এটাকে এটাকে আমরা বলবো পুয়ার থ্রোয়িং পাওয়ার। যে পুয়ার থ্রোয়িং পাওয়ার হওয়ার কারণে কোনো জায়গায় ডিপোজিশনটা বেশি হয়েছে কোনো জায়গায় ডিপোজিশনটা কম হয়েছে। এখন এইটা যখন বড় স্কেলে হয়, হ্যাঁ বড় স্কেলে কেমন হতে পারে যে প্রোফাইলটা এরকম হলো, এরকম প্রোফাইল যদি হয় তখন আমরা সেটাকে বলে ম্যাক্রো থ্রোয়িং পাওয়ার। আর যদি স্মল স্কেল হয় এটা মডারেট লেভেল হয়ে গেছে, যে ক্যাথোডের গায়ে প্রোফাইলটা একটু মাইক্রো লেভেলে হলো, তখন এটাকে বলে আমরা ম্যাক্রো থ্রোয়িং পাওয়ার। এটাকে ম্যাক্রো থ্রোয়িং পাওয়ার, এটা এটা মাইক্রো থ্রোয়িং পাওয়ার, এটা ম্যাক্রো থ্রোয়িং পাওয়ার স্কেলে। ম্যাক্রো থ্রোয়িং পাওয়ার প্রোফাইল ডেপথ অন লার্জ স্কেল, মাইক্রো থ্রোয়িং পাওয়ার প্রোফাইল ডেপথ অন স্মল স্কেল। তো আমরা ম্যাক্রোতে যাব না কারণ এরকম হয় না, আমাদের ইউজুয়ালি এরকম হয় না, খুব বাজে ছাড়া এরকম হয় না। তো আমরা এত বাজে কোটিং করব না, আমরা মাইক্রোটা দেখব, মাইক্রোটাকে কিভাবে আমরা লেভেলিং করতে পারি সেটা দেখব। সো আমাদের লিমিটেশন থাকবে মাইক্রো থ্রোয়িং পাওয়ারের ভিতরে। ডিপেন্ডিং অন সলিউশন ইউজড অ্যান্ড অ্যাডিটিভস ইট কন্টেইনস, অ্যাডিটিভস মানে ওই যে 8 ধরনের কি কি আমরা দিচ্ছি, কি কি সলিউশন ইউজ করছি। এই মাইক্রো থ্রোয়িং পাওয়ার যে যে ধরনের হতে পারে, যেমন একটা হতে পারে যে আমার ইয়েটা সাবস্ট্রেট প্রোফাইলটা ধরো এরকম, একটু ডিস্টার্ব দিচ্ছে কেন, সাবস্ট্রেট প্রোফাইলটা ধরো এরকম আছে, এটা হচ্ছে সাবস্ট্রেটের সারফেস। তার প্রোফাইলটার ভিতরে আমি একেবারে পিওরলি লেভেলিং করতে পারিনি, আমি পলিশ করেছি, পলিশ করার পরেও এরকম আছে, কোনো জায়গায় থিকনেস একটু বেশি আছে কোনো জায়গায় থিকনেস একটু কম আছে। এখন এটা হচ্ছে সাবস্ট্রেটের প্রোফাইল, এইদিকে আমি কোটিং এইদিকে ফেলছি, কোটিং ফেলার কারণে কোটিংটা যদি এরকম হয়ে যায়, কি হলো আমার সাবস্ট্রেটের যেখানে পিক ছিল সেখানে আমার কোটিং এর ডেপটা বেশি হয়ে গেল, আর সাবস্ট্রেটের যেখানে ভ্যালি ছিল সেখানে আমার কোটিং এর ডেপটা কম হয়ে গেল। তাহলে কি হলো আলটিমেটলি রাফনেসটা, এখন আমার কোটিং এটা, এখন আমার পুরো জিনিসটা হচ্ছে এটা, তাহলে আমার আলটিমেটলি রাফনেসটা আরো বেড়ে গেল। সো বলা হচ্ছে নাম্বার 1, ডিপোজিট মে বি থিকার ওভার পিকস দেন ইন ভ্যালিজ। ডিপোজিটটা ঠিক হয়েছে পিকের উপরে এবং ভ্যালিতে থিনার হয়েছে।
এটাও একটা থ্রোয়িং পাওয়ার। এটাকে বলা হচ্ছে পুয়ার অর নেগেটিভ মাইক্রো থ্রোয়িং পাওয়ার। এটা আমরা চাই না, এটা আমরা চাই না। এর রিভার্সটা যদি হয়, রিভার্সটা কেমন, যে আমার সাবস্ট্রেট প্রোফাইলটা এরকম ছিল, এরপর আমি যেটা কোটিং দিলাম, কোটিংটা এরকম হলো, তার মানে কি হলো, ভ্যালিতে আমার কোটিং থিকনেসটা বেশি হলো, পিকে আমার কোটিং থিকনেসটা কম হলো। পিকে আমার কোটিং থিকনেস কম। আলটিমেটলি আমার যে ফাইনাল যে আমি সারফেসটা পেলাম, সেই সারফেসটা কি হয়ে গেল, স্মুথ একটা সারফেস পেয়ে গেলাম। এটাকে বলা হচ্ছে পজিটিভ মাইক্রো থ্রো। রিভার্স ইজ পজিটিভ মাইক্রো থ্রো or true leveling. Ultimately সারফেসটা লেভেলিং হয়ে গেল। প্লেটেড আর্টিকেলস বিকামস স্মুথার দ্যান দ্য অরিজিনাল। অরিজিনাল বলতে এই যে আমার যে সাবস্ট্রেটের প্রোফাইলটা ছিল সেটা ছিল রাফ, এখন আমার এটা অরিজিনাল থেকে আরো বেশি আমার স্মুথার সারফেস পেলাম। এটাকে বলা হয় পজিটিভ মাইক্রো থ্রো আর ট্রু লেভেলিং। আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল লেভেলিং। জিওমেট্রিক্যাল লেভেলিংটা কেমন, যে আমার সারফেসটা ছিল এরকম, এটা হচ্ছে আমার এই সাবস্ট্রেটের সারফেস, আমি কোটিং ফেললাম, কোটিংটা এরকমই হলো, মানে জাস্ট ওর সারফেসটাকে ফলো করলো, মানে পিকেও যে থিকনেস, ভ্যালিতেও সেই থিকনেস। তার মানে আমার কি হলো, যে কোথাও আমি অরিজিনাল যে রাফনেস ছিল সেই রকমই রাফনেস হলো, রাফনেস কমলো না বাড়লো না। এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল লেভেলিং। তার মানে অরিজিনাল সারফেসের জিওমেট্রিটাকে কোটিংটা ফলো করলো, এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক্যাল লেভেলিং। সো মাইক্রো থ্রোয়িং পাওয়ার তিন রকম। একটা হচ্ছে পুয়ার মাইক্রো থ্রোয়িং পাওয়ার, একটা অরিজিনাল থেকে সারফেস রাফনেস আরো বেড়ে যায়। আর একটা হচ্ছে পজিটিভ মাইক্রো থ্রোয়িং পাওয়ার আর ট্রু লেভেলিং, এটা অরিজিনাল থেকে কোটেড সারফেসের স্মুথনেস বেড়ে যায়। আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল লেভেলিং, যেটা অরিজিনালও যেমন থাকে কোটেড সারফেসও সেরকম হয়ে যায়। এই তিন ধরনের মাইক্রো থ্রোয়িং পাওয়ার। ব্রাইটেনিং, আমরা ব্রাইটেনিং করি টু মেক ইট অ্যাট্রাকটিভ টু দ্য কাস্টমার যাতে হয়। এখন আমাদের কমন কনসেপ্ট থেকে ব্রাইট কাকে বলি, কোনো সারফেস থেকে লাইট যখন বেশি রিফ্লেক্ট করে আসে তখন এটাকে আমরা ব্রাইট বলি, তখন উজ্জ্বল দেখায়। যেমন একটা সাদা জিনিস কালো জিনিস থেকে মোর ব্রাইট। কিন্তু শুধু সাদা হলেই কি ব্রাইট হবে, এটা অন্য কিছুর সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড, লেবেলিং এর সাথে রিলেটেড। যে একটা সাদা সারফেস, কিন্তু সাদা সারফেসটা হয়তো এরকম আছে, যার সারফেসটা এরকম আছে, এরকম আছে, এটা সাদা যদিও, তাহলে কি হবে, এখানে লাইট যেটা পড়বে সেটা এই জায়গায় পড়ে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করবে, কিন্তু এই জায়গায় যে লাইটটা পড়বে সেটা এখানে পড়ে এইদিকে ব্যাক করবে। আবার এই জায়গায় যে লাইটটা পড়বে সেটা এখানে পড়ে এইদিকে ব্যাক করবে। ফলে এটা যদিও সাদা, এই একটা সাদা সারফেস আর এই একটা সাদা সারফেস, আর এখানে যেখানে যত লাইট পড়বে সে পরে ডাইরেক্ট ব্যাক করবে, সব জায়গা থেকে ডাইরেক্ট ব্যাক করবে। সো যদিও দুইটাই সাদা, এই সাদাটাকে বেশি ব্রাইট দেখাবে দেন দ্য লেফট হ্যান্ড সাইড হোয়াইট সারফেস এটা থেকে। তাহলে ব্রাইটনেস এটাকে বেশি ব্রাইট দেখবে। তো ব্রাইটনেস কি হবে, লাইট রিফ্লেকশন সাথে রিলেটেড, দ্যাট ইজ লেভেলিং এর সাথে রিলেটেড। সারফেসটা কত স্মুথ আছে সেটা, এটা একটা কনসিডারেশন, যে সারফেসটা কত স্মুথ আছে সেটার সাথে ব্রাইটনেসটা রিলেটেড। আরো একটা রিলেটেড কিছু আমি এখানে ব্রাইটনেস অফ দ্য কোটিং বলছি, নট সাবস্ট্রেট। আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন আমি ধরলাম যে এই একটা সাবস্ট্রেটের সারফেস এটা, এই সাবস্ট্রেটটা হচ্ছে ব্রাইট সাবস্ট্রেট। ব্রাইট সাবস্ট্রেটের আমি উপরে একটা কোটিং ফেললাম, থিন কোটিং, এটা হচ্ছে থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট কোটিং।
ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ কাঁচের মতো। তাহলে সাবস্ট্রেটটা যেহেতু ব্রাইট এবং একটা থিন কোটিং ফেলেছি, তাহলে আমি ওভারঅল এখান থেকে এই আমার লুকিংটা কেমন হবে, দেখতে কেমন হবে? আমি ব্রাইট দেখবো আর ডাল দেখবো? কেউ একজন অ্যান্সার করো। ব্রাইট। ব্রাইট দেখবো। সো আমি এখন এই জিনিসটাকে ব্রাইট দেখবো, তাতে কি আমি কনফার্ম হতে পারবো যে আমার যে কোটিংটা ফেলেছি সেই কোটিংটা ব্রাইট? নট নেসেসারিলি। না, নট নেসেসারিলি ট্রু, তাই না? হ্যাঁ, ওটা এটা এমন হতে মানে ওই সাবস্ট্রেটটা ব্রাইট বলে আমি ব্রাইট দেখছি, আর এটা ট্রান্সপারেন্ট বলে ওই সাবস্ট্রেটটাই আমি দেখতে পাচ্ছি। সো এখানে আমি বলতে পারবো না, এরকম কন্ডিশন আমি বলতে পারবো না যে আমার কোটিং ব্রাইট হয়েছে। তাহলে কোটিং ব্রাইট হয়েছে আমি কখন বলতে পারবো? কোটিং ব্রাইট হয়েছে আমি তখনই বলতে পারবো যে একটা সাবস্ট্রেট থাকবে, সাবস্ট্রেট, সাবস্ট্রেটের উপর একটা থিন কোটিং থাকতে হবে, থিক কোটিং, থিক কোটিং, অ্যান্ড নন ট্রান্সপারেন্ট হতে হবে, নন ট্রান্সপারেন্ট, থিন কোটিং, নন ট্রান্সপারেন্ট। আর কি হতে হবে? সব এলোমেলো হয়ে গেল। স্মুথ সারফেস। আর হ্যাঁ, স্মুথ সারফেস হতে হবে। স্লাইড শো ওপেন করা লাগবে মনে হয় এই করার জন্য। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। থিক কোটিং, নন ট্রান্সপারেন্ট, আর হচ্ছে এটা হচ্ছে লেভেল হতে হবে, লেভেল সারফেস হতে হবে, আর কোটিংটা ব্রাইট হতে হবে, ব্রাইট কোটিং। এখন যদি আমি এটাকে ব্রাইট দেখি, তাহলে আমি বলবো শুধুমাত্র যে এখন ব্রাইট কোটিং। তাহলে ব্রাইট কোটিং এই ডেফিনেশন দিতে গেলে আমাকে, আমি যদি এই জায়গায় ব্রাইট দেখবো, শুধু ব্রাইট দেখলেই হবে না, এই জায়গায় ব্রাইট দেখবো, কিন্তু এই জায়গায় নট নেসেসারিলি ট্রু ব্রাইট। আমি জানি না ব্রাইট কি নন ব্রাইট, আমি জানি না। ব্রাইট তখনই দেখবো যে টার্মগুলো, যে আমার সারফেসটা লেভেল সারফেস হতে হবে, স্মুথ সারফেস হতে হবে, কোটিংটা ঠিক হতে হবে, নন ট্রান্সপারেন্ট হতে হবে, এবং যদি কোটিং ব্রাইট হয়, এবং তখন যদি আমি ব্রাইট দেখি, তখনই শুধুমাত্র আমরা বলবো যে আমার কোটিংটা ব্রাইট হয়েছে। এটা বলা হচ্ছে ডিপেন্ডিং অন সলিউশন ইউজ অ্যান্ড অ্যাডিটিভ কন্টেন্টস, এই রিলেটেড টু লেভেলিং, সারফেসটা লেভেল হতে হবে। ব্রাইট ডিপোজিটস ওয়ান হ্যাভিং এ হাই ডিগ্রি অফ লাইট রিফ্লেকশন, দ্যাট ইজ স্মুথ সারফেস হতে হবে, তখনই হাই ডিগ্রি অফ রিফ্লেকশন হবে। আর সাবস্ট্রেট ব্রাইট, থিন ডিপোজিট ইজ ব্রাইট, সাবস্ট্রেট যদি ব্রাইট হয় তাহলে থিন ডিপোজিট পেলে সেটাকে আমি ব্রাইট দেখবো, এখানে আমি বলতে পারবো না ব্রাইট। ট্রু ব্রাইট, ট্রু ব্রাইটটা কখন? ট্রু ব্রাইট ডিপোজিট ইজ ওয়ান দ্যাট উইল রিমেইন ব্রাইট ওভার এনি সাবস্ট্রেট অফ এনি থিকনেস অফ দ্য ডিপোজিট। মানে ব্রাইটটা যদি রিয়েলি আমার কোটিংটা ব্রাইট হয়, তাহলে সে থিন হলেও ব্রাইট দেখবো, অ্যাট দ্য সেম টাইম থিক হলেও ব্রাইট দেখবো। আমি কনফার্ম হবো কখন? যখন থিক হবে, তখন আমি বলবো ব্রাইট। হ্যাঁ, এবং ওই কোটিংটাকে ব্রাইট করার জন্য আমার বাথের ভিতরে ইউজুয়ালি অর্গানিক কম্পাউন্ডস দেওয়া হয়, অ্যান্ড নেমস আর প্যাটেন্ট, এবং নামগুলো ওই কপিরাইটেড থাকে, এগুলো আমরা জানি না। যা আমরা যে নিকেল ব্রাইট নিকেল কোটিং ফেলবো, আমাকে মার্কেটে যেয়ে বলতে হবে নিকেল ব্রাইটেনার দাও, এছাড়া আমি আর কিছু বলতে পারবো না। ওখানে ওরা যেটা দিবে সেটা যদি লিকুইড হয়, তাহলে যদি একটা কন্টেইনারে দেয়, সেখানে গায়ে লেখা আছে নিকেল ব্রাইটেনার, কি আছে আমি জানি না, ওটা ওদের ব্যবসায়িক কারণে ওরা ওটা প্যাটেন্ট করে রেখেছে। হচ্ছে ব্রাইটেনিং। আমার এই চ্যাপ্টার শেষ। নতুন চ্যাপ্টার, ইলেকট্রোডিপোজিশন অফ অ্যালয়েস, অ্যালয় ইলেকট্রোডিপোজিশন ফেলবো। আমরা এতদিন মেটাল ইলেকট্রোডিপোজিশন সম্পর্কে আলোচনা করেছি। অ্যালয় ইলেকট্রোডিপোজিশন রিলেটিভলি ডিফিকাল্ট দেন মেটাল ইলেকট্রোডিপোজিশন। তা বিভিন্ন কন্ডিশন আছে,
জেনারেল কিছু কন্ডিশন আছে, জেনারেল কন্ডিশনগুলো আমরা দেখব, তারপরে দেখব যে জেনারেল কন্ডিশনের থেকে কিছু ডেভিয়েশন আছে, অনেক এক্সেপশনাল আছে এখানে, সেগুলো আমরা দেখব এক্সেপশনাল কি। তো জেনারেল কন্ডিশনের ভিতরে যে কথাগুলো আছে তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যাল যে কনসিডারেশন সেটা হচ্ছে ডিপোজিশন পটেনশিয়ালস অফ মেটালস শুড বি ফেয়ারলি ক্লোজ টুগেদার, কাছাকাছি হতে হবে তাদের। কোথায় কাছাকাছি? যে দুটো মেটালের অ্যালয় ইলেকট্রোডিপোজিশন ফেলবো, ইএমএফ সিরিজে তাদের পটেনশিয়ালটা খুব কাছাকাছি হবে, যত কাছাকাছি হবে অ্যালয় ইলেকট্রোডিপোজিশন তত সহজ হয়ে যাবে। এবং এই কারণেই, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট more noble metals it deposits preferentially frequently to the complete exclusion of the less noble metal. আমরা জানি ইএমএফ সিরিজের মেটালগুলোকে তাদের অ্যাকর্ডিং টু দ্য নোবেলিটি অর অ্যাক্টিভিটি অর পটেনশিয়ালি সাজানো হয়। তা কোন মেটালটাকে ডিপোজিশন করা সব থেকে ইজিয়ার? ওর ভিতরে মোস্ট নোবেল মেটাল যেটা, সেটাকে ডিপোজিশন করা, ইলেকট্রো ডিপোজিশন করা সব থেকে ইজিয়ার। আর সব থেকে কঠিন হচ্ছে মোস্ট অ্যাক্টিভ মেটাল থেকে। দুইটা মেটাল যদি থাকে তার ভিতরে রিলেটিভলি নোবেল যেটা, সেটাকে সেই মেটালটাকে ডিপোজিশন করা ইজিয়ার, রিলেটিভলি লেস নোবেল মেটালকে ডিপোজিশন করা কঠিন। এবং সেই জন্য বলছে যে কি হয়, কি ঘটনাটা, যে মোর নোবেল একটা বাথের ভিতরে আমি যে এক্স আর ওয়াই দুটো মেটালের অ্যালয়েড ডিপোজিশন করতে চাই, ওর ভিতরে ডেফিনেটলি একটা মোর নোবেল আছে। মোর নোবেল মেটাল ডিপোজিটস প্রিফারেন্সিয়ালি, তাহলে মোর নোবেল মেটালটাকে যেহেতু ইজিআর সহজ, ওইটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হইবে। এবং ফ্রিকোয়েন্টলি টু দ্য কমপ্লিট এক্সক্লুশন, এবং কনসেপ্ট বলে যে বের করে দেবে, ডিপোজিট হতে দেবে না কাকে? লেস নোবেল মেটালকে, হ্যাঁ, সরিয়ে দেবে। কিন্তু তারপরেও আমরা পারি যদি কাছাকাছি হয়। জেনারেল কন্ডিশন হচ্ছে লেস নোবেল মেটালটাকে সরিয়ে দেবে, কিন্তু খুব কাছাকাছি হলে এবং অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তখন আর সরিয়ে দিতে পারে না। সেগুলো আমরা দেখবো পরে। এগুলো হচ্ছে জেনারেল কন্ডিশন। স্ট্যাটিক পটেনশিয়াল অফ ইন দ্য ইলেকট্রোডিপোজিশন অফ অ্যালয়েস, রোল অফ স্ট্যাটিক পটেনশিয়াল। আমরা ইএমএফ সিরিজ সবাই জানি, এটা একটা রাফ গাইড বাট নট টু রিলায়েবল গাইড ফর depicting deciding if two metals may be co-deposited from a simple salt solution. একটা রাফ গাইড। তার মানে একটু আগে যেটা বলা ছিল, তাদের পটেনশিয়াল খুব কাছাকাছি থাকতে হবে। তাহলে ইএমএফ সিরিজ থেকে আমি কাছাকাছি দুইটা মেটাল নিলাম, সেই দুটোর ইলেকট্রো ডিপোজিশন করা যাবে বলা যাচ্ছে, কিন্তু সেটা একটা রাফ গাইড। এবং আবার বলা হচ্ছে, তার মানে ওই কথাটাকে যদি উল্টা করে বলি, তাহলে দূরে যে দুটো মেটাল আছে সেই দুটো মেটালের অ্যাকশন ইলেকট্রোডিপোজিশন করা সম্ভব না, কিন্তু মাঝে মাঝে সেটা আবার সম্ভব হয়। সেগুলো আমরা দেখবো এক্সেপশনে। তো সেই জন্য একটা রাফ গাইড। এটা আমরা পরে আসি, আমি আগে ছবিটা দেখি। এই হচ্ছে আমার ইএমএফ সিরিজ। ইএমএফ সিরিজে উপরে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সো এইগুলো উপরের দিকটা হচ্ছে অ্যাক্টিভ মেটাল, আর নিচে আছে গোল্ড, প্লাটিনাম, সো এইগুলো হচ্ছে নোবেল মেটাল। এখানে পটেনশিয়াল দেখানো আছে। কেউ কি রেসপন্স করবে আমাকে যে এই পটেনশিয়াল গুলো তাহলে কি পটেনশিয়াল দেখানো আছে? অক্সিডেশন পটেনশিয়াল আর রিডাকশন পটেনশিয়াল? রিডাকশন পটেনশিয়াল দেখানো আছে, হ্যাঁ, রাইট। তাহলে এখানে আমার এখন একটা কোশ্চেন তোমাদের কাছে, আমি প্রথমে কোশ্চেনটা করি, অ্যান্সার দিতে বোধহয় পারবে না তোমরা, একটু কঠিন কোশ্চেনটা। সেটা হচ্ছে যে আমরা বলছি তাহলে নোবেল মেটালগুলো প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হবে, তাই না? সো গোল্ড, প্লাটিনাম এগুলো সহজে, সিলভার সহজে ডিপোজিশন হবে, হ্যাঁ, ঠিক আছে। এর ভিতরে ইএমএফ সিরিজের ভিতরে একটা হাইড্রোজেন আছে, এবং আমি মেটাল ডিপোজিশন আবার ব্যাক করি অ্যালয় ডিপোজিশন বলার আগে। তাহলে মেটাল ডিপোজিশনের ভিতরে আমার বাথের ভিতরে কি থাকে? মেটাল তো থাকবে আর পানি থাকবে, তাই না? পানি থাকবে, মেটাল থাকবে আর পানি থাকবে। তাহলে পানি থেকে আসবে হাইড্রোজেন। একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম যে একটা বাথের ভিতরে আমার সাবস্ট্রেট আছে। সো আমি ধরো নিকেলের কোটিং ফেলতে চাই, নিকেলের একটা সল্ট আছে, তার মানে নিকেল আয়ন আছে, অ্যাকুয়াস সলিউশন আছে, তার মানে হাইড্রোজেন আছে। এখন কি বলে আমাদের কনসেপ্ট, কি বলে ইএমএফ সিরিজের কনসেপ্ট কি বলে? হাইড্রোজেনের অবস্থান এখানে আর নিকেলের অবস্থান এখানে। হুইচ ওয়ান ইজ মোর নোবেল, হাইড্রোজেন আর নিকেল? হাইড্রোজেন। তাহলে তো একটু আগে আমরা যেটা বললাম যে লেস নোবেল মেটালকে সে এক্সক্লুড করে দেবে,
তার মানে আমি যদি এখানে এখন পাওয়ার ইনপুট দেই তাহলে কি হবে, হাইড্রোজেন শুধু এখানে যাবে, যে হাইড্রোজেন বাবেল হবে এর গায়ে, তারপর বাবেলটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। নিকেল কি যাবে? ওকে তো বের করে দেবে। তুমি লেস নোবেল মেটাল, তুমি এখন আসতে পারবে না। আমি হাইড্রোজেন, আমি শুধু যাব। সম্ভব কি? হাইড্রোজেন যেহেতু মোর নোবেল, নিকেল তো যাওয়া সম্ভব না কোনোভাবে। কিন্তু নিকেলের ডিপোজিশন আমরা ফেলি, টিনের ডিপোজিশন আমরা ফেলি, হ্যাঁ, এমএন ম্যাঙ্গানিজের ডিপোজিশন আমরা ফেলি, কিভাবে সম্ভব? এবং দেখো কতটা পিকিউলিয়ার ব্যাপার, দেখো আমাদের এই হাইড্রোজেনের নিচে যেগুলো, এটা তো ইউজুয়াল ট্রেন্ড আমাকে বলে ফেলতে দিবে, তাই না? কারণ এইগুলো মোর নোবেল দেন দ্য হাইড্রোজেন, তাই তো? কিন্তু এই এলিমেন্টগুলো তো কম, এই এলিমেন্টগুলো তো বেশি। তাহলে কমন কনসেপ্ট কি হবে, যে বেশি ইএমএফ সিরিজে বেশি এলিমেন্টই আমরা অ্যাকোয়াস, এবং আমাদের তো অ্যাকোয়াস সলিউশন মাস্ট বলা আছে, অ্যাকোয়াস সলিউশন থেকে বেশি এলিমেন্ট আমরা ইলেকট্রোডিফিউশন করতে পারবো না, কম এলিমেন্ট মাত্র পারবে এই কয়েকটা, এবং যেগুলো আবার খুব দামি দামি এলিমেন্ট, গোল্ড প্লাটিনাম, সস্তা এলিমেন্ট একটাও পারবো না। এটা খুব আনফরচুনেট না? হ্যাঁ, এটা এটা একটা ব্যতিক্রম। ফরচুনেট, এটা এটা আনফরচুনেট, কিন্তু আলটিমেটলি যে পরের ফরচুনেট ব্যাপার যেটা হচ্ছে, যে হাইড্রোজেন ওভার ভোল্টেজের কারণে তার এই নিজের যে অবস্থানটা আছে, এখান থেকে সে সরে যে এই উপরের দিকে চলে আসে, উপরে দিয়ে চলে কোথায় আসে, উপরের দিকে সে ম্যাঙ্গানিজের উপরে চলে আসে কোথাও এক জায়গায়। ইভেন কি অ্যাকোয়াস সলিউশন থেকে এই ম্যাঙ্গানিজ যার পটেনশিয়াল -1.180 ভোল্ট, সেটাও ডিপোজিশন সম্ভব হয়। তাহলে এই কনসেপ্টটা একটা ফরচুনেট আমাদের জন্য, আমরা ভাগ্যবান। তা নাহলে অ্যাকোয়াস সলিউশন থেকে এতগুলো এলিমেন্টের একটাও ডিপোজিট করতে পারতাম না। ওভার পটেনশিয়ালের কারণে, হাইড্রোজেন ওভার ভোল্টেজের কারণে হাইড্রোজেন তার নিজের অবস্থান থেকে উপরের দিকে চলে আসে, ম্যাঙ্গানিজের উপরে চলে আসে। ফলে এই ম্যাঙ্গানিজ এবং আরো কিছু কিছু এলিমেন্ট, কোবাল্ট, আমরা সব অ্যাকোয়াস সলিউশন থেকে ডিপোজিট করতে পারি। সো এই একটা ব্যতিক্রম। আরো কিছু ব্যতিক্রম আছে, যেমন এই একটা ব্যতিক্রম হলো, ঠিক আছে, হাইড্রোজেন চলে আসলো উপরে। এখন আমি যদি আরো কয়েকটা জিনিসের ভিতরে তুলনা করি, সে কোবাল্ট এখানে আছে, কোবাল্টের নিচে আছে নিকেল, হ্যাঁ, মলিবডেনাম, আরো কিছু কিছু আছে, আমি জিনিসগুলো ঠিক মনে নেই আমার। আচ্ছা, ওটা পরে আসে, আমি এটা বলে যাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইএমএফ সিরিজ, এটা একটা রাফ গাইড বাট নট টু রিলায়েবল গাইড। EMF series concludes that metals with electrode reduction potentials more negative than hydrogen, ওই যে হাইড্রোজেনের উপরের গুলোর reduction potential more negative, could not be deposited from aqueous solution because hydrogen would deposit at a more positive potential. এটা হতো অ্যাকচুয়ালি, যেটা হয়, এটা হচ্ছে থিওরিটিক্যালি এটা ছিল, অ্যাকচুয়ালি হাইড্রোজেন ডিপোজিটস at a mass negative reduction potential than its equilibrium value, equilibrium value 0, কিন্তু সে আরো উপরে চলে যায়, মাস নেগেটিভ জায়গায় চলে যায়। কি কারণে যায়? ডিউ টু দ্য ফিনোমেনা অফ হাইড্রোজেন ওভার ভোল্টেজ, and consequently the potential of some of the metals can be attained in aqueous solution without excessive discharge of hydrogen, এবং ওই হাইড্রোজেনের উপরের অনেক মেটালকে আমরা aqueous solution থেকে আমরা ডিপোজিট করতে পারি। এটা আমরা দেখলাম, হাইড্রোজেন উপরে চলে যায়। এখন কোবাল্টের অবস্থানটা একটু খেয়াল করে রাখো, কোবাল্ট আছে এখানে। তাহলে কোবাল্ট যদি, তাহলে হাইড্রোজেন উপরে চলে গেলে তাহলে কোবাল্ট আমরা পারবো, আরো অনেক কিছু পাবো। কোবাল্টের সাথে তার নিচের কিছু এলিমেন্টের কথা যদি আমরা যোগ কনসিডার করি, তাহলে নিচের এলিমেন্টগুলো ডিপোজিশন করা ইজিয়ার না কোবাল্ট ডিপোজিশন করা ইজিয়ার? নিচের গুলো হওয়ার কথা। নিচের গুলো মোর ইজিয়ার হওয়ার কথা দেন কোবাল্ট, কিন্তু সেখানে আবার আমরা একটা ব্যতিক্রম দেখতে পারি। আচ্ছা, এখানে ওই যে এক্সাম্পলটা বলা আছে, ম্যাঙ্গানিজের উপরে চলে যায়, ফলে এই এত নেগেটিভ পটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা ম্যাঙ্গানিজকে অ্যাকোয়াস সলিউশন থেকে ডিপোজিট করতে পারি। ইভেন ম্যাঙ্গানিজ উইথ অ্যান potential -1.1.8 volt can be deposited from aqueous solution. এবং এইটা যে পারি হচ্ছে হাইড্রোজেনের উপরে চলে যায় বলে, এইটা হচ্ছে আমাদের জন্য ফরচুনেট। The existence of this phenomena is fortunate for electrode depositions because the majority of the metals in which electrode depositors are interested have potentials less noble than that of hydrogen. আমরা ইলেকট্রোড ডিপোজিটরসটা বেশি ইন্টারেস্টেড সস্তা মেটালগুলো নিয়ে, গোল্ড প্লাটিনাম নিয়ে বেশি ইন্টারেস্টেড না। তো সেই জন্য এই ফিনোমেনাটা তাদের জন্য একটা কি সৌভাগ্য বহন করে আছে। এইবারে আমি কোবাল্টের কথাটা বলছি। কোবাল্টের পটেনশিয়াল হচ্ছে মাইনাস, আমরা আবার নেক্সট ফিগারে আবার যখন যাব তখন দেখব, -0.277, whereas অনেক ভ্যানাডিয়ামের পটেনশিয়াল 253, -2.53,
0.53, দেখো এটা থেকে এটা কম, তাহলে কি হচ্ছে এইটা থেকে এইটা বেশি নোবেল। তারপরে মলিবডেনামের পটেনশিয়াল -0.2, সো কোবাল্ট থেকেও এটা বেশি নোবেল। গ্যালিয়াম, তার পটেনশিয়াল হচ্ছে, গ্যালিয়াম না জার্মেনিয়াম কি, জার্মেনিয়াম। আচ্ছা জার্মেনিয়াম, আচ্ছা জার্মেনিয়াম, তার পটেনশিয়াল -0.15, সেটাও এটা থেকে মোর নোবেল। তাহলে টাংস্টেন আরো আরো অনেক নোবেল, -0.089 রেসপেক্টিভলি। সো এই এই চারটা এলিমেন্ট, তারা এই চারটা বেশি নোবেল দেন কোবাল্ট। তাহলে কথা ছিল কোবাল্ট যত সহজে প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করা যাবে, এই চারটা তার থেকে আরো বেশি সহজে ডিপোজিট করা সম্ভব। কিন্তু এখানে আবার আনফরচুনেট বা ফরচুনেট যাই বলি না কেন, যদি এইগুলো ডিপোজিট করতে যাই তখন আনফরচুনেট, দিস মেটালস, এই চারটা মেটালস ought to be more readily depositable from aqueous solution than cobalt with এত, মানে এই চারটে এলিমেন্ট কোবাল্টের মতো অত সহজে ডিপোজিশন করা যায় না যত সহজে কোবাল্ট ডিপোজিশন করা যায়। মানে ought to be মানে উচিত ছিল সহজে ডিপোজিশন করা এই চারটা মেটাল কোবাল্টের থেকে, যেহেতু তারা মোর মোর রিলেটিভলি মোর নোবেল। However, none of these metals have been deposited from aqueous solution in the pure state. কিন্তু এই চারটা তাদের পিওর ফর্মে কোনোটাই aqueous সলিউশন থেকে ডিপোজিট করা যায় না, তাদের জন্য স্পেশাল কনসিডারেশন নেওয়া হয়, whereas কোবাল্টকে যায়, whereas cobalt is readily depositable। তাহলে এখানে আবার একটা ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। লেস নোবেল মেটাল যেটা কোবাল্ট, সেটাকে আমরা প্রিফারেন্সিয়ালি ইজিলি ডিপোজিট করতে পারি, আর মোর নোবেল যে চারটার কথা বলা হয়েছে সেটাকে আমরা পারি না পিওর ফর্মে। সো এখানে আবার একটা ব্যতিক্রম। এই সমস্ত ব্যতিক্রমগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, এবং এটা সেই জন্য বলা হয়েছে ইউএফ সিরিজ একটা রাফ গাইড মাত্র। ম্যাঙ্গানিজ আমরা পারি, হাইড্রোজেন কারণ ম্যাঙ্গানিজের উপরে উঠে যায়। আর এই কোবাল্টের ব্যাপারটা হচ্ছে এই যে এই গ্রিন চারটা ব্লু হয়ে গেছে, এই গ্রিন চারটা মানে আমরা পারি, সরি উল্টা হয়ে গেছে কালার, এটা পারি না, এইগুলোকে লাল দেওয়া উচিত ছিল, এই চারটা পারি না, হায়ারাস কোবাল্টকে পারি, এটা সবুজ দেওয়া উচিত ছিল। সো এখানে ব্যতিক্রম, মোর নোবেল মেটালকে পারি না, লেস নোবেল মেটালকে পারি। সো তাহলে কি হচ্ছে যে আমাদের কনসেপ্ট যে যেটা পারার কথা ছিল না সেটা পারা যায়, যেমন হাইড্রোজেন এখানে এর উপরের এই জিনিসগুলো পারার কথা ছিল না কিন্তু পারা যায়। আবার যেটা পারার কথা ছিল যেমন ভ্যানাডিয়াম, মলিবডেনাম, জেনিয়াম, জার্মেনিয়াম, টাংস্টেন, কোবাল্ট থেকে ইজিলি ডিপোজিট করার কথা ছিল না, সরি কোবাল্টকে এই চারটা থেকে ইজিলি ডিপোজিট করার কথা ছিল না কিন্তু সেটা আবার পারা যায়। তার মানে যা থিওরিটিক্যালি সম্ভব ছিল না সেটা পারা যায়, আর যা থিওরিটিক্যালি সম্ভব ছিল সেটা পারা যায় না। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। Thus many metals can be deposited which would not be expected to deposit on the basis of equilibrium potentials. And on the other hand, that metals which are theoretically capable of being deposited have not been deposited from aqueous solution. সো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি, থিওরিটিক্যালি এক বলে, প্র্যাকটিক্যালি আমরা অন্যরকম দেখতে পাই। এখন অ্যালয় ইলেকট্রো ডিপোজিশনের কাছে আমরা চলে যাই। দুইটা মেটাল একসঙ্গে ডিপোজিট করতে হলে রাফ গাইড হচ্ছে যে তারা কাছাকাছি থাকতে হবে। কত কাছাকাছি? রিজনেবলি স্যাটিসফ্যাক্টরি co-deposition will occur if the static potential of the metals are less than or equal to 0.2 ভোল্ট। যদি এইটা ফুলফিল করে তখন আমরা দুইটা মেটালকে একসঙ্গে ডিপোজিট করতে পারি। স্টিল দিস স্টেটমেন্ট ইজ কনফিউজিং। হ্যাঁ, মানে এরও ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে কি, হাউএভার বলছে এক্সেপশনস মে বি নোটেড, এক্সেপশন আছে। জিঙ্ক নিকেল তাদের পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0.5 ভোল্ট, বাট দে ক্যান বি maybe co-deposited from a simple salt, but although their electrode potentials are almost 0.5 ভোল্ট। মানে জেনারেল গাইড অধিকাংশ মেটালের জন্য এটা সত্য, কিন্তু তারও কিছু ব্যতিক্রম আছে। জিঙ্ক নিকেল তার ব্যতিক্রম, এটা এটা বাইরে চলে যায়, তারপরেও জিঙ্ক নিকেলকে ডিপোজিশন করা সম্ভব হয়। whereas সিলভার প্যালাডিয়াম যাদের ডিফারেন্স হচ্ছে এর থেকে কম কিন্তু সেটা পারা যায় না। On the contrary, silver palladium do not readily co-deposit although their potentials are very close together, যদিও তারা খুব কাছাকাছি আছে, সেটা পারা যায় না। তো এই পর্যন্তই আমরা আজকের ক্লাস। আচ্ছা, কনক্লুশনটা হচ্ছে thus discussion shows that the predictions concerning alloy deposition from electrode potential alone are not wholly reliable। শুধু ইলেকট্রোড পটেনশিয়াল এই কনসেপ্ট থেকেই রিলাই করা যায় না।
and may be misleading because many unpredictable specific effects occur with each pair of metals. প্রত্যেকটা মেটাল পেয়ারের জন্য অনেক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে। তারপরেও অধিকাংশের ক্ষেত্রে যেটা সত্য সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে লেস দ্যান অর ইকুয়াল টু 0.252 ভোল্ট হলে আমরা অ্যালয় ইলেকট্রোড ডিভিশন করতে পারি। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে যে কারণে ইলেকট্রোড পটেনশিয়াল অ্যালন এটাকে আমরা রিলাই করতে পারবো না। অনেক কিছু আমাদের আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে, সেগুলোকে আমাদের মনে রাখতে হবে। এই পর্যন্তই আমাদের আজকের লেকচার। 46 জন প্রেজেন্ট। রেসপন্স রোল কল। আজকে 14 নম্বর ক্লাস হচ্ছে। রোল নাম্বার 1। Yes, sir. 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, Present, sir. 8, Present, sir. 9, 9, গোলাম মুর্তজা, 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Present, sir. 14, 14 আছো মইনুল ইসলাম? 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 27, Yes, sir. 28, জহির রায়হান আচ্ছা ঠিক আছে, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, 34, সিরাজুম মুনিরা 35 নাই, 35. Yes, sir. 34 নাই। আচ্ছা 35 আছো, 36, Sir, 34. Yes, sir. 34 আছো, Yes, sir. 35, 36 আছে, 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, জয়নাল আবেদিন Yes, sir. Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Present, sir. 48, 48, সাদিকুল ইসলাম অ্যাবসেন্ট। আচ্ছা ঠিক আছে, 48 ছিল। ঠিক আছে, প্রেজেন্ট দিলাম। 49, Yes, sir. 50, Yes, sir. Sir, Okay, 14 batch 41. 14 ব্যাচের 41, হ্যাঁ ঠিক আছে। 9 গোলাম মুর্তজা অ্যাবসেন্ট আছো, আর 14 অ্যাবসেন্ট আছো। ঠিক আছে, আজকের ক্লাস শেষ। আগামী রবিবারে রোল নম্বর 10 থেকে 17 এই 8 জনের প্রেজেন্টেশন অন লেজার সারফেস মডিফিকেশন, 4 থেকে 5 মিনিট সময় প্রত্যেকের। সবাই আলাদা আলাদা স্লাইড তৈরি করবে এবং দুপুর 12টার সময়, 11টার সময় ডক্টর রাশিদের ক্লাস, 12টার সময় আমার ক্লাস আগামী রবিবার। ওকে, দেখা হবে। ভালো থাকবেন। Welcome, sir. 48 স্যার 48 আসি আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বন্ধুরা বলেছে, আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।